বিশ্বকাপের ব্যর্থতায় বিসিবি দিয়েছে করা হুঙ্কার। টি-20 থেকে বাদ পড়ছেন লিটন আর সৌম্য সরকার। ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছেন 7 ক্রিকেটার, কিছুই ছিল না কারো বলার। সংবাদ সম্মেলনে ব্যর্থতার আঁচ দিয়েছেন ক্যাপ্টেন। বিসিবি কর্তারা কি ব্যাপারটা খতিয়ে দেখবেন? বিশ্বকাপ বাছাই খেলতে জিম্বাবুয়ে গেছে নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কায় জামালরা খেলতে গেছে ফুটবল। স্বাগত ৭১ খেলা যোগে আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। এবার আর রক্ষা নেই, তেলে বেগুনে জ্বলে উঠেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ভেঙে গেছে ধৈর্যের বাঁধ, শাসন রূপ নিয়েছে শাস্তিতে। বিশ্বকাপে চরম ব্যর্থতার চড়া মূল্য দিতে হচ্ছে ক্রিকেটারদের, করা জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকেও। বাংলাদেশের ক্রিকেটে এবার বিরল এক ঘটনাই ঘটতে যাচ্ছে, যা খেলা যোগ জানতে পেরেছে। প্রথম পর্বে জানাবো ব্যর্থ খেলোয়াড়দের নিয়ে বোর্ড সভাপতির কি কি সিদ্ধান্ত দিয়েছেন। নায়ক হতে গিয়ে ওরাই এখন খলনায়ক। কেউ বলছে ওরা বিশ্বকাপের সৌন্দর্য নষ্ট করেছে, কেউ বলছে ওরা বিশ্বকাপে খেলার যোগ্যতা হারিয়েছে। বিশ্বমঞ্চে বাংলাদেশকে এতটা হেয় করার অধিকার কি ওরা রাখে? তাই তো প্রশ্ন উঠছে ওদের সামর্থ্যের, প্রশ্ন উঠছে দেশের প্রতি তাদের আত্মনিবেদনের। একই ভুল যখন বারবার হয় তখন তা অপরাধ। বাংলাদেশের ক্রিকেটাররা যেন সেই অপরাধের অপরাধী, কিন্তু জবাবদিহিতার জায়গাটা বড্ড নড়বড়ে থাকায় ওরা এই ভুলগুলোকেই যেন অভ্যাস বানিয়ে নিয়েছিল। কিন্তু ঘুঘু আর কত ধান খেয়ে যাবে, এবার গৃহস্থের দিন এসেছে। বিশ্বকাপের এই বাজে পারফরমেন্সের জন্য করা শাস্তি পেতে যাচ্ছে ক্রিকেটাররা। এরই মধ্যে গোপন এক বৈঠকে বসে গেছে বোর্ড কর্তারা। সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে গোল টেবিল সে বৈঠকে ছিলেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী, গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, সিসিডিএম এর চেয়ারম্যান কাজী ইনাম আহমেদের সাথে আরো 2 বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিক আর জালাল ইউনুস। দীর্ঘ আলোচনায় এসেছে বেশ কিছু প্রাথমিক সিদ্ধান্ত। সবচেয়ে বাজে খেলে সবচেয়ে সমালোচনায় যে দুজন, লিটন দাস আর সৌম্য সরকার, বলে দিয়েছে টি-20তে ওদের নেই আর দরকার। অর্থাৎ ছোট ফরম্যাটের এই ক্রিকেট থেকে এই 2 ওপেনারকে স্থায়ীভাবে বাদ দিতে যাচ্ছে বিসিবি। শুধু বিশ্বকাপই নয়, বছর জুড়েই টি-20 ক্রিকেটে ব্যর্থতার সাগরে হাবুডুবু খাচ্ছেন মুশফিকুর রহিম। যদিও শুধুমাত্র অভিজ্ঞতার বিচারে আরও একটা সুযোগ পাচ্ছেন তিনি। বৈঠকে এমন সিদ্ধান্তে উপনীত হয়েছেন সবাই। ক্যাপ্টেন হিসেবে ব্যর্থতার দায়টা এড়াতে পারেন না মাহমুদুল্লাহ রিয়াদ, মেনেও নিয়েছেন। তাই হয়তো কাপ্তানের দায়িত্বটা তার উপরেই রাখছে বোর্ড। এই ব্যর্থতায় টনক নড়ে গেছে বিসিবির, তাই তো আসছে পাকিস্তান সিরিজ থেকেই শুরু করতে চাইছে আগামী বিশ্বকাপের প্রস্তুতি। প্রথম কাজ ঘরের মাঠে পাকিস্তান সিরিজেই বেশ কিছু নতুন মুখকে সুযোগ দেয়া, অর্থাৎ ব্যাপক পরিবর্তন আসছে দলে। এই পাওয়ার হিটিংটা বড্ড ভুগিয়েছে টি-20 বিশ্বকাপে, তাই আর দেরি নয়, দেশের আনাচে কানাচে থেকে খুঁজে আনতে হবে মারকাটারি কিছু ক্রিকেটার, যার দায়িত্ব পড়েছে সাবেক ক্যাপ্টেন খালেদ মাহমুদ সুজনের কাঁধে। দীর্ঘদিনের আরেক সমস্যা ওপেনিং স্লট। তামিম না থাকায় বিশ্বকাপে যা হারে হারে টের পেয়েছে দল। কিভাবে দূর করা যায় এই সমস্যা, তা নিয়ে তামিমের সাথে সরাসরি বসবেন বোর্ড সভাপতি নিজে। টি-20-র বাইরে বাংলাদেশের আরেকটা দুর্বলতার জায়গা টেস্ট ক্রিকেট, যেখানে নিয়মিত খেলার কমিটমেন্ট পেলে সাকিবকে অধিনায়ক করতে চায় মুমিনুলকে সরিয়ে। বিসিবির এই সিদ্ধান্তগুলো কতটা কার্যকরী হবে কিংবা হলে কতটা সুফল আসবে সেটা হয়তো সময় বলবে। তবে তার আগে এমন সিদ্ধান্ত করা বার্তা দিয়ে যাচ্ছে ভুল করলে রেহাই নেই, করা শাস্তি পেতে হবে দেশের ক্রিকেটের জন্য, যা বড্ড গুরুত্বপূর্ণ। পরের পর্বে থাকছে টিম ম্যানেজমেন্ট নিয়ে বিসিবির নেয়া কঠোর সব সিদ্ধান্তের কথা। এহতেশাম সবুজ, ৭১।
সুযোগের সবটুকু পেয়েও বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরছে বাংলাদেশ দল। তবু সমালোচনা করা যাবে না, ক্রিকেটারদের অনেকেরই নাম নেওয়া যাবে না। অথচ এই দেশের কোটি মানুষ ওদের দেয়া সুবিধার সিকি ফোঁটাও পায় না, তবু দেশের উন্নয়নে খেটে যাচ্ছে রাত দিন। তাই সমালোচনায় চটে যাওয়া ক্রিকেটারদের কাছে কিছু প্রশ্ন আছে সেই সব মানুষের। কি সেই প্রশ্ন জানাচ্ছেন নাজমুল রানা। সারা বছর খেটে সোনার ফসল ফলানো কৃষকের আয় কত? কত পান চকডাস্টারে বর্ণপরিচয় শেখান যিনি, গড়ে দেন জাতির মেরুদণ্ড। বৈদেশিক আয়ের পাল্লা ভারী করে দেশের অর্থনীতি সচল রাখেন যারা, সেই গার্মেন্ট সৈনিক রিনা খাতুন কিংবা মাহিনুর শাহিনুরের বা বেতন কত? প্রবাসী নিজের জীবন বিপন্ন করা রেমিটেন্স যোদ্ধারাই বা কতটা বিলাসী জীবন যাপন করতে পারেন? এসব প্রশ্নের উত্তরে কেবল সত্যজিতের হীরক রাজার দেশে সিনেমার গানটাই মনে পড়বে। সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার। কিন্তু যারা ব্যাট আর বলে ঠুকঠাক আওয়াজ তোলেন, 4 ছক্কায় সংখ্যার পরিসংখ্যান সাজান, তাদের রিটার্নটা আসলে কেমন? অবশ্যই অনেক বেশি। সুবিধায় বিলাসিতায় তারা দেশের সর্বোচ্চটাই পেয়ে থাকেন, মর্যাদায় সম্মানেও থাকেন সবার উপরে, ওদের সবাই মাথায় করেই রাখে। দিনরাত খেটে দেশ গড়া মানুষগুলো সব হতাশার গল্প পেছনে ফেলে চেয়ে থাকে ওই ক্রিকেটারদের মুখের দিকেই। কে মাহমুদুল্লাহ, কে মুশফিক, কে আফিফ আর কে রফিক, ওরা সব ভুলে যায়। খালি দেখে একটা পতাকা, দেখে সবুজের বুকে উঠছে লাল। মনে মনে বলেন ওরা 11 জন হাসলে বিশ্বমঞ্চে আসবেই নতুন সকাল, বাড়বে দেশের মান। অথচ তারাই যখন নিরাশ করেন, একের পর এক লজ্জার রেকর্ড গড়েন, টেনে টুনে পাশ করতেও হয়ে যান ব্যর্থ। উন্নতির গল্প রোজ ঢেকে যায় আধারে, ভালোবাসার কবিতাটাও হারিয়ে ফেলে অর্থ। তখন তো এভাবে বলতেই পারেন, কণ্ঠে তো তাদের ক্ষোভের ঝাঁজটা ছড়তেই পারে। আমাদের টাকায় তোমরা চলো, তবে সমালোচনা করতেছে, তোমরা বলতেছো পেন কিলার খেয়ে আমরা মাঠে নামি, আর একজন কয় নাই দেখো। আমার মুখে দেওয়ার বাংলাদেশের প্লেয়ারদের আর কোনো কথাই আসে না। আমি আজকে আর খেলা দেখিই নাই। আজকে একটা বাইকওয়ালা ওই বাংলাদেশের জার্সি পরে যাচ্ছিল, আমার দেখে রাগ উঠে গেছে যে মারলে একটা ঢেল মেরে দিই আমি, এতটা ক্ষোভ উঠে গেছে। বাংলাদেশের খেলা এর চেয়ে বাজে খেলা মনে ওয়ার্ল্ডের কোথায় হয়নি। যারাই ক্ষোভকে পারেন না সইতে, তেলেবেগুনে জ্বলে টলে একাকার হয়ে যান, তারা কি জানেন হালকা অর্জনই যে কারি অর্থ হাতে ওঠে, গাড়ি বাড়ি ফ্ল্যাট জুটে যায়, তাতেও আছে এই ছোট মুখে বড় কথা বলা মানুষগুলোর সবচেয়ে বড় অবদান। ধরে নেওয়া যাক এই মানুষগুলোর কোনো অবদানই আপনাদের জীবনে নেই, তারপরও এই প্রশ্নটার উত্তরটাও কি আপনাদের কাছে আছে? আমরা শুধু তাদেরকে দিয়েই যাব, তাদের যা খুশি খেলবে এটা হতে পারবে না। কারণ আমরা তাদের দিকে তাকিয়ে থাকি, আমরা তাদের দিকে তাকিয়ে থাকি, সারা দেশ সারা জাতি তাদের দিকে তাকিয়ে থাকে। তারা জিতলে পরে আমরা রাস্তায় পাগলের মতো মিছিল করতে থাকি। কাদের জন্য করি? ওনাদের জন্য করি। জয়ের পুরস্কার যদি হাত পেতে সহস্র বদনে নেবেন, তবে ব্যর্থতার দায়টা কেন এড়িয়ে যাবেন? হার জিত খেলারই অংশ, তাই বলে মাঠে নামার আগেই হেরে যাবেন, ভাঙতে ভাঙতে হয়ে যাবেন ভগ্নাংশ। বিশ্বমঞ্চে আপনাদের জন্য ডুববে মান, তারপরও কেন করবেন বড় গলা? দেশ ও দশের প্রতি আপনাদের কি নেই কোনো সম্মান? বিশ্বকাপের সুপার 12-এ আর যারা আছে তাদের অনেকেই হেরেছে ঠিকই, তবে আপনাদের মতো নতজানু হয়েছে কারা? আর কারা গেয়েছে এমন উদ্ধট সঙ্গীতটা? এরপর কিছু বলার আগে পরিসংখ্যানে চোখ রাখবেন আর শোবার ঘরে একটা আয়না রাখবেন। রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের মুখটা দেখবেন, তাতে হবে আত্মশুদ্ধি, বাড়বে বিবেক আর বুদ্ধি। নাজমুল রানা, 71। টি-20 বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে 7 ক্রিকেটার। ওদের সকলেরই শূন্য হাত। আরও 4 জন আসবে রাতে, কেবল ব্যর্থতাই সঙ্গী হচ্ছে ওদের সাথে। এমন হতশ্রী পারফরমেন্সে ক্রিকেটাররাও বোধহয় লজ্জিত, তাই তো দেশে ফিরে এড়িয়ে গেছে গণমাধ্যমের ক্যামেরা। তবু ওরা পথ পানে চেয়ে থাকে, ক্রিকেটারদের এক নজর দেখবে বলে উপর থেকে উকি মারে। কি খেললো, কেমন খেললো, তাতে তাদের কিচ্ছুই যায় আসে না। এমনই ক্রেজি ক্রিকেট ভক্তদের কাছে কি জবাব দেবে ওরা দেশে ফিরে? ভক্তদের মতো অপেক্ষায় ছিল গণমাধ্যম, কখন আসবে? ক্যামেরার লেন্সগুলো তাক করা ছিল বিমানবন্দরের ভিআইপি গেইটে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো, তখনই ওদের দেখা গেল। সন্ধ্যার আধারের যত কালো, সবটাই যেন মেখেছিল ওদের গায়ে। প্রাণ চাঞ্চল্য ছিল না ওদের চলনে বলনে, ঠিক যেমনটা দেখেছিলাম বিশ্বকাপে মাঠের খেলাতে। ব্যর্থ মিশন শেষে প্রথম দফায় দেশে ফিরেছেন 7 ক্রিকেটার। শরীফুল, নাসুম, নাইম, মুস্তাফিজ, রুবেল, আফিফ আর শামীম পাটোয়ারি। কেউই মিডিয়ার সামনে আসেননি, 2-4টা কথাও বলেননি। যেন লজ্জায় নিমজ্জিত এক একজন পালাতে পারলেই বাঁচে। ফিরে গেছেন যে যার মতো করে।
মধ্যরাতে আরেকটা ফ্লাইট, যাত্রী 4 জন। 2 ক্রিকেটার নুরুল হাসান আর সৌম্য সরকার, তাদের সঙ্গী টিম ম্যানেজার সাব্বির খান আর নির্বাচক হাবিবুল বাশার। 4 ক্রিকেটারের আবার আমোদের সময় আরব আমিরাতেই সময় কাটাবেন মুশফিক, রিয়াদ, লিটন আর তাসকিন আহমেদ। দেশে ফেরা ক্রিকেটাররা আপাতত লুকিয়ে বাঁচলেও নিজের কাছ থেকে ওরা কিভাবে বাঁচবে, তবে দেশের ক্রিকেটের ভবিষ্যৎটা হয়তো বেঁচে যাবে নিজেরাই যদি নিজেদের কাছে প্রশ্ন করে আর সঠিক উত্তরের সন্ধানে নামে। ওদের হাতেই যে স্বপ্নের মৃত্যু হয়, আবার ভালো করলে ওরাই বাংলার স্বপ্নদ্রষ্টা হয়। এহতেশাম সবুজ, ৭১। ডট বলের খতিয়ান ভারী করেই ডুবে গেছে টিম টাইগার্স। টি-20 বিশ্বকাপের সুপার 12-এ এমন ম্যাচও গেছে যেখানে 120 বলের অর্ধেকটাই কোনো রান করতে পারেনি। আর এই ডটের খপ্পরে পড়ে কখনো স্কোর 84, কখনো আবার 73-এই আটকে গেছে। টাইগারদের ডট কাহন জানাচ্ছেন নাজমুল রানা। পাওয়ার হিটিং এর খেলায় ডট বলের সংখ্যা বাড়ানো ছোটখাটো ভুল নয়, কখনো সেটা অন্যায়ের পর্যায়েও পড়ে। আর ব্যাটের সেই পাওয়ার শূন্যতায় কেবল এবার শূন্যই এলো বাংলাদেশের ঘরে। বাংলার কোনো ব্যাটসম্যানই পুরো বিশ্বকাপ জুড়েই পারেননি ব্যাটটা ঠিকঠাক চালাতে। কেউ খেলেছেন টেস্ট, আবার কেউ খেলে গেছেন একেবারে ওয়ানডে। সুপার 12-এ যখন জ্বলে ওঠার কথা, তখনই হলো নিভে যাওয়ার শুরু। শ্রীলঙ্কার বিপক্ষে 171 রানের টার্গেটটা তাও মানা গেছে, তবে ডট বলের হারে তখনই সমর্থকদের বুক হয়েছিল দুরু দুরু। ওই ম্যাচেও 33টা বলে কোনো রান পায়নি রিয়াদের দল। ইংল্যান্ডের বিপক্ষে ডটের সংখ্যা দাঁড়ালো 52-তে। 120 বলের খেলায় প্রায় অর্ধেকটাই গেল এই মহাকাল ডটে। বাউন্ডারিও ছিল একেবারে হাতে গোনা। স্ট্রাইক রোটেট বলে কোনো একটা শব্দ আছে, সেটাও যেন কোথাও যায়নি শোনা। টার্গেটটাও তাই হয়ে গেল একেবারে মামুলি। 124 রানের টার্গেট টপকাতে ইংলিশটা খেলল ডাঙ্গুলি। ক্যারিবীয়দের সাথে হাতের মুঠোয় ছিল যে ম্যাচটা, একটু ব্যাট চালালে যেখানে হতো নিশ্চিত জয়, সেখানেও হতাশার সাগর নিয়ে হাজির রিয়াদের দল। এশিয়া কাপে 2 রানে হারের স্মৃতি জাগিয়ে ওরা এবারও আনতে পারল না জয়। প্রোটিয়াদের পেয়েও কাটল না বেহাল দশা। 120 বলের 59টাই গেল ডটে। 24 রানের মামুলি টার্গেটে তাই ওদেরও হারানো গেল না। হেসে খেলে ওরাও তুলে নিল জয়, আর টাইগার ভক্তরা ডুবে গেল একেবারে হতাশায়। সব হারানোর পরও আশা ছিল বিশ্বাস ঘরের কোণে। শেষটা হয়তো হবে ভালো, শেষ ভালো যার সব ভালো তার, এই মন্ত্র আওড়ে কিছুটা শান্তি পাওয়া যাবে মনে। কিন্তু এখানেও নখদন্তহীন টাইগার 73 রানে 10 উইকেটের জলাঞ্জলি। মান সম্মান হারানোর পর মুখে যেটুকু অংশ ছিল খালি, সেখানেও মাখলো চুনার কালি। ডট বলে ঘর ডোবানোর এই খেলাটা বন্ধ হবে কবে? কখন টাইগার দল ডটকে রান বানাতে শিখে যাবে? সেই প্রশ্নটা এবার থাকছে সময়ের কাছে। কি লাভ গোফে তেল দিয়ে কাঁঠাল রেখে গাছে? নাজমুল রানা, ৭১। বিশ্বকাপের হতশ্রী পারফরমেন্সের পর এক ভান্ডার প্রশ্ন জমেছিল মানুষের মনে, কিন্তু বিদায় বেলায় কিছুরই সোজা উত্তর দিলেন না ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ। বরং আরো বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়ে গেছে তার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন। কি বোঝাতে চেয়েছেন, কিসেরই বা ইঙ্গিত দিয়েছেন? কিছু কিছু কোশ্চেনের আনসার আমি নিজেও জানি না প্রবাবলি, এবং মানে ইটস কোয়াইট কমপ্লিকেটেড এট দ্য মোমেন্ট। সংবাদ সম্মেলনে রিয়াদের এই একটা কথার অর্থ কি? কমপ্লিকেটেড। বাংলা কলে যার অর্থ দাঁড়ায় জটিল। কিন্তু কি এমন জটিলতা যা সংবাদ মাধ্যমে বলতে পারছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ? নাকি বলতে চাইছিলেন না? বিশ্বকাপে ক্রিকেটারদের পারফরমেন্স আর মাঠে তাদের অ্যাপ্রোচ দেখে হিসেবটা মিলিয়ে নিলে এমন হতে পারে। ক্রিকেটারদের মাঝেই অন্তঃকোন্দল, এমনটা বলার কারণ টিম হয়ে খেলার যে চিত্রটা, সেটা একবারের জন্য দেখা যায়নি বাংলাদেশের। তাই তো ম্যাচ শেষে সতীর্থদের নিয়ে এমন অসহায়ত্ব রিয়াদের কণ্ঠে। আমি নিজেও প্রবাবলি হয়তো ওই অ্যান্সারটা খুঁজছি গত কিছুদিন ধরে, যে কি মিসিং হচ্ছে বা কি করা প্রয়োজন। একসাথে বসেছে, আমরা কথা বলেছি, যে ফাইন্ড আউট করার চেষ্টা করেছি যে কোথায় ল্যাকিং হচ্ছে বা আমরা কি কারণে করতে পারছি না, আমরা কি কারণে পারফরমেন্স দিতে পারছি না। রিয়াদের কমপ্লিকেটেড কথাটার আরেকটা অর্থ হতে পারে, তা হলো কোচিং স্টাফদের সঙ্গে ক্রিকেটারদের দূরত্ব, কিংবা রাসেল ডমিঙ্গোর কোচিং দর্শনে অসন্তুষ্টি। তা না হলে দল যখন একের পর এক হেরে যাচ্ছে, তখনও বাংলাদেশের উন্নতি হচ্ছে বলে বুলি আউড়ে যাচ্ছেন কোচ। প্রশ্নটা আরো ডালপালা মেলে যখন সংবাদ সম্মেলনে কোচকে রাখা না রাখা নিয়ে প্রশ্ন উঠলে মন্তব্য না করে বল বিসিবির কোর্টে পাঠিয়ে দেন রিয়াদ। আপনি যে ডিসিশনের কথা বললেন, এটা টোটালি আপ টু ক্রিকেট বোর্ড।
আমার যেটা দায়িত্ব বিং ক্যাপ্টেন বা বিং সিনিয়র প্লেয়ার, টিমের প্লেয়ারদের ব্যাক করা, টিমের প্লেয়ারদের আগলে রাখা, তাদেরকে কীভাবে মোটিভেট করা বা তাদের কাছ থেকে বেস্ট পারফরমেন্সটা কীভাবে আদায় করে নেওয়া, তো এই জিনিসগুলো আমি বেশি ফোকাস ছিলাম। রিয়াদের এই কমপ্লিকেটেড কথাটার আরও একটা কারণ হতে পারে পূর্ণাঙ্গ প্রস্তুতির অভাব। টি-20 বিশ্বকাপের আগে যে ধরনের উইকেট কন্ডিশনে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল তার কিছুই হয়নি। তাই তো নিজেদের সামর্থ্যের চেয়ে ওরা বেশি ভরসা করেছিল একটা ভালো মোমেন্টামের। রিয়াদ যাকে বলছে ফ্লো। আপনি যদি বিগত সিরিজগুলো দেখেন, আমরা প্রথম ম্যাচ জিতেছি, ভালো একটা ফ্লো পেয়েছি, সেকেন্ড ম্যাচ জিতেছি, আবার ফ্লো পেয়েছি। তো আমাদের টিমের আমি যেটা মনে করি যে আমাদের ফ্লোটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি যখন আমরা যে কোনো টুর্নামেন্ট স্টার্ট করি, স্পেশালি টুর্নামেন্ট লাইক টি-20 ওয়ার্ল্ড কাপ। সে যাই হোক, রিয়াদের এই একটা কথা কমপ্লিকেটেড ভেঙে চুরে দেখলে হয়তো অনেক কিছুই পাওয়া যাবে। হয়তো রিয়াদও অনেক কিছুই বলে দিয়েছেন ওই এক কথাতেই। এখানেই হয়তো লুকিয়ে আছে ব্যর্থতার যত কারণ। বোর্ড ম্যানেজমেন্ট তার ভাষাটা বুঝতে পারবে তো, জানতে চাইবে তো। এহতেশাম সবুজ, ৭১। টি-20 বিশ্বকাপে শনিবার সুপার 12-এ আছে দুইটা ম্যাচ। বিকেল 4টায় দিনের প্রথম ম্যাচে লড়বে অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ। রাত 8টায় ইংল্যান্ড সাউথ আফ্রিকার বিগ ম্যাচ। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে ক্যারিবিয়ানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই অস্ট্রেলিয়ার। ইংল্যান্ড আগেই সেমিফাইনালে চলে গেলেও সাউথ আফ্রিকার জন্য এই ম্যাচটা ডু অর ডাই। মিনিস্টার জিতবেই বাংলাদেশ, দেখবো এবার। 4 জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে শ্রীলঙ্কায় পৌঁছেছে জাতীয় ফুটবল দল। ওয়ানডে সিরিজ আর বিশ্বকাপ বাছাই খেলতে জিম্বাবুয়ের পথে নারী ক্রিকেট দল। কুর্মিটোলা গলফ কোর্সে 3 দিন ব্যাপী ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। নড়াইলের চিত্রা নদীতে শনিবার হচ্ছে দূরপাল্লার জাতীয় সাঁতার প্রতিযোগিতা। খেলাধুলা সব খবর জানাচ্ছেন অর্ণব বাবু। মালদ্বীপে সাফের ব্যর্থতার কষ্ট ভুলে নতুন অর্জনের লক্ষ্যে বাংলার ফুটবলাররা 4 জাতি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে সকালে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হন জামাল তপু বর্মনরা। উজবেকিস্তান থেকে 7 ফুটবলার সরাসরি কলম্বো গেছেন আগেই। আয়োজক দেশের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয় ফুটবলারদের। সোমবার সিসেলসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে লাল সবুজরা। তার আগে আগামী 2 দিন গোটা দল একসাথে অনুশীলন করার সুযোগ পাবে। আগামীকালকে থেকে আমরা অনুশীলনের কার্যক্রম শুরু করতে পারবো। আশা করছি যে সবাই ভালো আছে এবং যারা আগে আসছে তাদেরকে নিয়েও তারাও ভালো অবস্থায় আছে। জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। এরপর শুরু বিশ্বকাপের বাছাই পর্ব। 21শে নভেম্বর হারারেতে বিশ্বকাপ বাছাইয়ের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই গ্রুপ থেকে সালমা জাহানারাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নেদারল্যান্ডস। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল গলফের সব কার্যক্রম। এবার শুরু ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট। দেশ বিদেশের প্রায় 600 গলফার অংশগ্রহণ করেছে এবারের আসরে, যেখানে রয়েছে 15 জন বিদেশি গলফার। কর্মীটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। চিত্রা নদীতে ঢেউ তোলার অপেক্ষায় সাঁতারুরা। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের আয়োজনে নড়াইলের চিত্রা নদীতে শনিবার শুরু হচ্ছে দূরপাল্লার জাতীয় সাঁতার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা উপলক্ষে জাতীয় সুইমিং কমপ্লেক্সে উন্মুক্ত বাছাইয়ের মাধ্যমে 6 জন করে ছেলে ও নারী সাঁতারুকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। সাঁতারুরা অংশগ্রহণ করবে। অর্ণব পাপি, ৭১। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।